এবছর প্রায় ৩০,০০০ ইরানি হজে যাবেন। ইরানি হাজিদের উন্মুক্তভাবে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করলে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট। যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠাবে ইরান, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থান চাচ্ছে আমেরিকা, দাবি ইরানের। ইরানে হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সম্পর্কের অবনতি বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজিরো প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট। তবে এই আদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের নামও আছে। বলা হয়েছে এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বেশি নেন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অভিবাসীরা যেন আমেরিকানদের ওপর আর্থিক বোঝা না হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ২ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হিশাম আবু গারি বিয়েহ নামে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ২৬ বছর বয়সী মার্কিনী, উগ্র মেজাজি এবং একজন নিয়মিত অপরাধী। একসময় তিনি লিমনের সঙ্গে এক কক্ষে থাকতেন। হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৃষ্টির পরিবার। হিশাম ইউএসএফ এরই প্রাক্তন শিক্ষার্থী। জামিল ও বৃষ্টি গত এক সপ্তাহ যাবৎ নিখোঁজ ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য পাকিস্তানের ইসলামাবাদে গেছেন ইরানের প্রতিনিধি দল। ইতিমধ্যে দলের প্রধান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনিরের সঙ্গে বৈঠকও করেছেন। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা আছে। তারা শনিবার সকালে রওনা হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে তিনি এমন দাবি করেন। তবে সেই প্রস্তাবে বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেননি ট্রাম্প। রয়টার্সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন ইরানের দায়িত্বশীলদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে একটি চুক্তি চায় ইরান। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুধু পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধু পাকিস্তানকেই জানানো হবে। ইরান সরকার দাবি করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। আজ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদ মাধ্যম ইসনা জানিয়েছে বর্তমানে ইরানের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে আছে। শত্রুরা এখন যুদ্ধে চোরাবালিতে আটকে পড়ে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলাকালে ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের আরেকটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরেল্টা DDG-115 জাহাজটি আটক করেছে। এর আগে যুক্তরাষ্ট্র তুস্কা নামের আরেকটি ইরানি জাহাজ জব্দ করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে তুস্কা নামে জাহাজটিতে ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বিবৃতি দিয়ে বলেছে আমেরিকার জবরদস্তিমূলক পদক্ষেপ দুর্বল রোগীদের মারাত্মক বিপদে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি চীনের দেওয়া সন্দেহজনক উপহার বহন করছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে ইরান, এমনই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের বড় অংশ এখনও অব্যবহৃত রয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানে আছে, তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এসব অস্ত্র উৎপাদন করছে। এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক কৌশলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী নিয়েও করা অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক মনে করেন, এই প্রণালীটি বর্তমানে ইরানের জন্য নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব বিস্তার করছে। মূলত ওয়াশিংটন ও তেল আবিবের সাথে উত্তেজনার এই চূড়ান্ত সময় ইরান নিজেদের সমরশক্তি ও ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তেহরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বাদ দিতে হবে। শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো এখন মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারিতে আছে। অবরোধের পরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইরানের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়, তবে তেহরানের উচিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলোচনায় ফিরে আসা। এ সময় তার পাশে থাকা শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সব বন্দর কঠোরভাবে অবরোধ করে রেখেছে। শুক্রবার সকাল পর্যন্ত 34টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের $344 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেছেন, তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর এবং পুনরুদ্ধারের সক্ষমতা পদ্ধতিগতভাবে দুর্বল করতে ট্রেজারি বিভাগ কাজ করবে। মার্কিন এই কর্মকর্তা জানান, ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসব সম্পদ জব্দ করা হয়েছে। এই পদক্ষেপকে বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়ক হতে পারে। ইরানে হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সম্পর্কের অবনতি বাড়ছে। হামলায় ইউরোপের কোনো মিত্র সহায়তা পায়নি ওয়াশিংটন। এ কারণে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি সহ ইউরোপের এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ইউরোপের এসব দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ইমেল প্রকাশ হওয়ায় এসব তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচক স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ন্যাটো জানিয়ে দিয়েছে, তাদের সামরিক জোট থেকে সদস্য দেশগুলোকে বরখাস্ত বা বহিষ্কারের কোনো বিধান নেই। ইরানের হজ সংক্রান্ত সংস্থার প্রতিনিধি দল সৌদি আরবে গেছেন। হজ পালনে প্রথম দফায় ইরানি হাজিরা 25 এপ্রিল মদিনাতে পৌঁছাবেন। পরে পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্কা গিয়ে হজের আনুষ্ঠানিকতা করবেন। সৌদি সরকার জানিয়েছে, মসজিদ আল হারামের অতিথিদের সর্বোচ্চ আতিথেয়তার সঙ্গে স্বাগত জানানো হবে। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের আবাসন, খাবার এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের সব ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ইরানি হাজিদের উন্মুক্তভাবে স্বাগত জানানো হবে। এবছর প্রায় 30,000 ইরানি হজে অংশ নেবেন। আগামী সপ্তাহ থেকেই তাদের যাত্রা শুরু হবে। চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব। বৈজ্ঞানিক হিসাব নিকেশ করে সংস্থাটি জানিয়েছে, আগামী 17 মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসেবে পবিত্র ঈদুল আজহা হবে 27 মে, আর হজ বা আরাফাতের দিন হবে 26 মে। সেই হিসেবে 28 মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারকে জানিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।